বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে ভোরের নরম আলোয় আবছা অন্ধকার তখনও কাটেনি। আশ্রয় বাড়ির সেই চঞ্চল মেয়ে ছুটি, যে এখন এই বড় রাজপ্রাসাদসম বাড়িতে নতুন বউ হয়ে এসেছে, তার দিন শুরু হয় সবার আগে। স্নিগ্ধ ভোরে স্নান সেরে সূর্যদেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সে মনে মনে বলে, সূর্যদেব, আমায় শক্তি দিও, যেন আমি এই বাড়ির সবার মন জয় করতে পারি। ঘরদোর গোছাতে গোছাতে সে অবাক হয়ে চারপাশটা দেখে। ঝকঝকে তকতকে ড্রয়িং রুম, অথচ কোথাও যেন প্রাণ নেই। ছুটি বিড়বিড় করে বলে, এই বাড়িতে কি এখনও কেউ ওঠেনি? আমাদের আশ্রয়বাড়িতে তো সবাই এতক্ষণে কাজে লেগে পড়ত। নিজের স্বভাব মতো বসে থাকতে পারে না সে। ঝাড়ু আর মোছার কাপড় নিয়ে নেমে পড়ে কাজে। ড্রয়িং রুমের ধুলোবালি পরিষ্কার করে পুরো বাড়িটা আয়নার মতো ঝকঝকে করে তোলে সে। এরপর মনে জেদ চাপে, বাইরের বাগানটাও তো আগাছায় ভরে আছে, যেমন ভাবা তেমনি কাজ। বাগানে গিয়ে কাজ করতে করতে ছুটির নজর যায় গাছের ডাল থেকে ঝরে পড়া কাঁচা আমগুলোর দিকে। আম দেখে শৈশবের চঞ্চলতা ফিরে পায় সে। আঁচল ভরে আম কুড়োতে কুড়োতে যখন সে আনমনা, ঠিক তখনই পিছন থেকে গম্ভীর ডাক আসে, শিখা, শিখা, আছি সেখানে? শতরূপা দেবী ড্রয়িং রুমের পরিচ্ছন্নতা দেখে অবাক হয়ে শিখাকে খুঁজতে খুঁজতে বাগানে এসেছেন। ছুটিকে দেখে তিনি থমকে দাঁড়ান। ওদিকে চুরির দায়ে ধরা পড়ার মতো চমকে ওঠে ছুটি। তড়ঘড়ি করে বলে ওঠে, মা, বিশ্বাস করুন, আমি আপনাদের আম চুরি করিনি। আমি কেন চুরি করব? আসলে আম কুড়োতে আমার খুব ভালো লাগে তো, তাই। শতরূপা দেবী শান্ত চোখে তার দিকে তাকিয়ে বলেন, আমি কি তোমায় চোর বলেছি? বাগান পরিষ্কার করেছ তুমি? ভালো, এখানে সময় নষ্ট না করে ঠাকুর ঘরে যাও, আমি আসছি। ছুটির বুক দুরুদুরু করতে থাকে, ভাবে, মা কি রেগে গেলেন? ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানোর সময় শতরূপা দেবী দেখেন ছুটি আবারও স্নান করেছে। তিনি কিছুটা অবাক হয়ে বলেন, একদিনে এতবার স্নান করলে তো ঠান্ডা লেগে যাবে বৌমা। ছুটি হাসি মুখে উত্তর দেয়, বাগানে কাজ করে ঘাম হয়েছিল মা, তাই ভাবলাম শুদ্ধ হয়েই ঠাকুর ঘরে ঢুকি। আমার শীত বর্ষা কোনো কালেই স্নানে সমস্যা হয় না। ছুটির এই কর্মঠ স্বভাব আর সংসারের প্রতি টান দেখে শতরূপার মনে মনে শ্রদ্ধা জাগে। তিনি ভাবেন, মেয়েটার ভেতরে প্রকৃত সংসারের বুদ্ধি আছে। তিনি আলমারি থেকে একটা নোয়া বের করে ছুটির হাতে দিয়ে পড়তে বলেন, কিন্তু ছুটির হাত কেঁপে ওঠে। তার মনে পড়ে অভির সাথে সেই শর্তের কথা, 1 বছরের চুক্তিভিত্তিক বিয়ে। সে মনে মনে বলে, এটা তো আসল বিয়ে নয়, তবে কেন এই সিঁদুর আর নোয়া? কিন্তু শতরূপা দেবীর মাতৃসুলভ শাসনের সামনে সে হার মানে। শতরূপা বুঝিয়ে বলেন, তুমি আমার অভির বিবাহিত স্ত্রী, ওর মঙ্গল আর পরিবারের মঙ্গলের জন্য এটা তোমায় পড়তেই হবে। অন্যদিকে ইন্দ্রর চোখে মুখে সারা রাতের ক্লান্তি। এক ভয়ানক যুদ্ধের পর যেন সে বাড়ি ফিরেছে, তার প্রতিটি পদক্ষেপ ক্লান্তিতে ভরা। আবার ষড়যন্ত্রের জাল বুনছে রুমা কাঞ্জিলাল। জ্যোতির্ময় দাশগুপ্তের কালে সে বিষ ঢেলে দিয়ে বলে, যেভাবেই হোক ওই আপদ ছুটিকে এই বাড়ি থেকে তাড়াতে হবে, নয়তো আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাবে। বাড়িতে যখন ষড়যন্ত্র চলছে, তখন ছুটি ড্রয়িং রুমে রাখা পরী আর পরীর মায়ের ছবির দিকে অপলক তাকিয়ে থাকে। মা মেয়ের সেই ভালোবাসা দেখে তার চোখ ভিজে ওঠে। শতরূপা দেবী তাকে রান্নাঘরে ডেকে নিয়ে যান। স্মৃতিচারণ করে বলেন, এই বাড়িতে যখন আমি প্রথম এসেছিলাম, আমার শাশুড়িমা আমায় নিজের মেয়ের মতো আগলে রেখেছিলেন। আমিও চাই তুমি এখানে সেই ভালোবাসাই পাও। কোনো দ্বিধা থাকলে আমায় বলবে। ছুটির মন ভরে ওঠে কৃতজ্ঞতায়। সে ভাবে, উকিল স্যার অর্থাৎ অভি এত ভালো একজন মা পেয়েও কেন এই বিয়ের সত্যিটা তাকে জানালো না? ড্রয়িং রুমে জয় এসে চায়ের জন্য হাঁকডাক দিতেই ছুটি উৎসাহ নিয়ে চা বানাতে চায়, কিন্তু শতরূপা দেবী তাকে স্নেহমাখা বাধা দিয়ে বলেন, আজ নয়, যেদিন তুমি এই বাড়ির সবার জন্য নিজের হাতে চা বানাবে সেদিন পরিবেশন করবে। এখন তুমি নিজের ঘরে যাও। মনে মনে আনন্দ নিয়ে ছুটি উপরের ঘরে যায়। সেখানে স্টাডি রুমে গিয়ে দেখে অভি এসি চালিয়ে অঘরে ঘুমাচ্ছে, অথচ শীতে তার শরীর কাঁপছে। ছুটি বিরক্তি আর মায়া মিশিয়ে বিড়বিড় করে, শীতে কাঁপছে তাও এসি বন্ধ করবে না, মানুষটা কি পাথর? সে পরম মমতায় একটা কালো চাদর নিয়ে অভির গায়ে জড়িয়ে দিতে যায়। ঠিক তখনই অভির ঘুম ভেঙে যায়। হঠাৎ কাউকে সামনে দেখে সে ধরফর করে উঠতে গেলে ছুটির সাথে ধাক্কা লাগে। ভারসাম্য হারিয়ে ছুটি অভির গায়ের উপর পড়ে যায়। দুজনের চোখ আটকে যায় দুজনের চোখে। চারপাশ যেন থমকে যায়। সেই মুহূর্তের স্তব্ধতা আর একে অপরের হৃদয় স্পন্দনের আওয়াজ জানান দেয় যে এই চুক্তির আড়ালে হয়তো কোনো গভীর অনুভূতির শুরু হতে চলেছে।